তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? মামলা সব মিথ্যা না? মামলা সব মিথ্যা না? সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন জেল হয়েছে তারা এখন মুখরিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালেই দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন। কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে, শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে। যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা তার কি আপডেট, আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? কই বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে নাই, কারণ সেই লাশটা হয়তোবা হিমঘরে রাখা আছে। তারেক রহমান বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে বিশাল একটি সত্য প্রকাশ করেন এই মুহূর্তে। সারা দেশেই তুলপার পরিস্থিতি বেগম খালেদা জিয়ার এই মৃত্যু সংবাদটি শুনে। অনেক জায়গায় এখন র আবার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে, তাই র নতুন মিশনে নেমেছে, এগুলো ধাপে ধাপে করবে। তখন কিন্তু র একেবারে তাদের মেইন খেলাটা খেলে দিবে, জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে হয়তোবা রেজিম যেভাবে চেঞ্জ করার সেটা করে ফেলবে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা, কথিত ফ্যাসিস্ট আমলের সাজা, পক্ষপাতদুষ্ট বিচার, এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন, এটাই যদি আপনার যুক্তি হয়, তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও একই যুক্তিতে পুনর্বিবেচনা দাবিদার হয়ে পড়বে। এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? রাষ্ট্রকেই আনতে হবে। তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন, সেই একই প্রক্রিয়ায় যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয়, তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেটি আরো বাড়বে। নির্বাচনের পর সেটি ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি নির্বাচন হয়। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়েই দেশে ফেরালেন ইউনূস। আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান, সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে। তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তরটাই বাকি। শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো। তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে, বিস্তর সমালোচনা করেছে। কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, তখনই ইউনূস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন। অথচ ইউনূস ক্ষমতায় বসেছিলেন দুর্নীতি, দুঃশাসন, বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে। 2001 থেকে 2006 দুর্নীতি, দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে। তাহলে আজকে তাকেই ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না, কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয়, বরং ইউনূস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনূস বাধ্য হয়েছেন। আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা, যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই। জুলাই 2024 আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল, বিশেষ করে আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই। জুলাই পরবর্তী বাস্তবতায় দেখা গেল এই প্রশ্নগুলোর কোনো উত্তর তৈরি হয়নি, বরং তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত। আর সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে সর্বশেষ সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা, এবং সরকার বাধ্য হয়েই তাকে ফিরিয়ে এনেছে। তারেক রহমানের দেশে ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতার বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরা নয়, কারণ তারেক রহমান ইতিমধ্যে বিএনপির নেতা। বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসন, তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না। কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা, এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির, তা কি আপনি অস্বীকার করতে পারবেন?
একজন সর্বোচ্চ আদালতে দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে আসা, তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না, তাই না? সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয়, ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা। এখানেই জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা ফুটো কলসিটা আমরা দেখে ফেলি। যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো, তাহলে প্রথম 2001 থেকে 2006 পর্যন্ত করা সকল অন্যায়ের বিচার না করে কেবল শেখ হাসিনার আমলটাকেই বিচারের জন্য বেছে নেওয়া হতো না। আপনারা স্মরণ করতে পারেন যে যখন 2024-এর এই অগাস্টের পরপরই এই যে এখনকার সন্ত্রাসীরা, এনসিপির নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত, তারেক আমার এটা সেটা, এবং তার বিচার করা হবে, তার দুর্নীতির বিচার করা হবে, এগুলো কিন্তু বলেছিল তারা, মনে আছে আপনাদের? এবং 2001 থেকে 6 পর্যন্ত চলা অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল সেগুলোরও তো বিচার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না, সেটা তো হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগ আমলকেই বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায়। ফলে প্রশ্ন উঠছে, এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো? বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোনো সুসংহত চেতনা আদৌ ছিল কিনা, সেটাই আসলে মূল প্রশ্ন। বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল একটি ট্রানজিশনাল ন্যারেটিভ, ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা, যার প্রয়োজন ফুরাতেই সেটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায়, তাহলে এই ইউনূস আমলে দেওয়া সকল রায়ও পক্ষপাতমূলক আর প্রতিহিংসামূলক বলে বাতিল হবে। মানে একদিন তো হতেই হবে, তাই না? এক যাত্রায় দুই ফল তো হতে পারে না। তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা, কথিত ফ্যাসিস্ট আমলের সাজা, পক্ষপাতদুষ্ট বিচার, এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন, এটাই যদি আপনার যুক্তি হয়, তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও একই যুক্তিতে পুনর্বিবেচনার দাবিদার হয়ে পড়বে। আপনি একদিকে বলবেন তারেক রাজনৈতিক নিপীড়নের শিকার, আর অন্যদিকে বলবেন শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এই দুই অবস্থান একসাথে টিকতে পারবে না যদি না আপনি স্বীকার করেন যে বিচার নয়, ক্ষমতার হিসাবই এখানে মুখ্য। তার মানে রাষ্ট্র তার নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না, তাই না? তারেক রহমানকে ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে সরে গেছে, যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে, যদি সেরকম কিছু আদৌ থেকে থাকে আর কি। রাষ্ট্র মানে শুধু সংবিধান নয়, রাষ্ট্র মানে নৈতিক ধারাবাহিকতা। আপনি যদি এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন, অন্য পক্ষের জন্য কঠোর রাখেন, তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকছে না, ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে, সেটাকে ন্যায় বিচার বলা হবে না, বলা হবে রাজনৈতিক প্রতিশোধ। ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে এই সব বলা শুরু হয়েছে। ব্রিটেনের সাংসদরা বলছেন, আমেরিকার কংগ্রেসম্যানরা বলছেন, আর দেশের ভেতরে তো আছেই। আদালত কাগজে চলতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের। ইতিমধ্যেই দেশে বিদেশে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সোরে উচ্চারিত হবে। দুঃখজনক সত্য হলো, বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে সরকার, আপনারা অন্তর্বর্তী সরকার বলেন, তারা সেটি সমানে করে যাচ্ছে। আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি। এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক বিচারিতাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে তুলে ধরাই ছিল এই সরকারের মূল রাজনৈতিক পুঁজি। কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয়, এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যে রাষ্ট্রীয় উদ্যম দেখা গেছে, পরিবহন সুবিধা, প্রশাসনিক সহায়তা, আইনগত দ্রুততা, তা একটাই বার্তা দেয়, ক্ষমতার নতুন সমীকরণে কে প্রয়োজনীয় আর কে নয়। প্রশ্ন হলো, এই দরদের উৎস কি? নৈতিক দায়বদ্ধতা নাকি রাজনৈতিকভাবে টিকে থাকার তাগিদ? বাস্তবতা হলো, জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি। রাজনীতিতে এক মাস্টারমাইন্ড আর এক মাস্টারমাইন্ডের প্রয়োজন বোঝে, এই নির্মম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি। ফলে তারেক রহমানের প্রতি এই দরদ কেবল ব্যক্তিগত নয়, এটি একটি সেলফ প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি। একটা ইন্টারেস্টিং সত্য হলো, এটাও হয়তো হতে পারে যে আওয়ামী লীগের ভিতরে যারা লুটপাট, দুর্নীতি, অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকের কাছেও তারেক রহমান খারাপ বিকল্প নন হিসেবে বিবেচিত হবে। কেন? কারণ হচ্ছে এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন, ম্যানেজমেন্ট বুঝেন। তারা ভাবছেন যে বিএনপিকে কিছুটা, তাদের যে অর্জিত বিপুল সম্পদ, তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিরতে পারবেন। এটা একটা ভাবনা, যদিও আমার কাছে বিষয়ে কোনো প্রমাণাদি নেই। ফিরি সেই জুলাই চেতনার কথায়। এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে, তার বলার অপেক্ষা রাখে না। এর ভিত্তিটাই যে আওয়ামী লীগ বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট, তা তারেক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালোভাবে প্রমাণ করে দিল। ডক্টর ইউনূসকে সামনে রেখে জামায়াত বিগত 1 বছর যা করেছে, তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। সেটাকে দেখিয়েই দেশের সুশীল সমাজ নতুন ন্যারেটিভ তৈরি করেছে। সেটা হলো জামায়াতের চেয়ে বিএনপি ভালো।
তাই তারেককে দরকার। এই যে ন্যারেটিভ হঠাৎ জন্ম নেয়নি, এটি বহুদিন ধরে প্রস্তুত করা হয়েছে। উগ্র ডানপন্থার উত্থান, মব রাজত্ব, নারী এবং সংখ্যালঘু নিপীড়ন, সংস্কৃতির উপর আঘাত, এই ভয়ের বিপরীতে একটি কম খারাপ বিকল্প তৈরি করা হচ্ছে। তারেক রহমান সেই বিকল্পের প্রতীক। এটি তারেকের অর্জন নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল। তথাকথিত জুলাই চেতনার কবর হয়ে গেল এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে। তাহলে জিজ্ঞেস করি আপনাকে, জুলাই চেতনা বলতে আপনি কি বোঝেন? পারলেন না তো বলতে, আমি দেই উত্তরটা। জুলাই চেতনা বলতে এখন আর কিছু নয়, কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায়। সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার বলতে। বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল, কিন্তু বৈষম্য প্রথমেই প্রতিষ্ঠিত হয়েছে বিচারে। ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর কষাকষির উপকরণে পরিণত করা হয়েছে। নতুন রাজনীতির কথা বলা হয়েছিল, কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা। তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন, সেই একই প্রক্রিয়ায় যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয়, তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেটি আরো বাড়বে। নির্বাচনের পর সেটি ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি নির্বাচন হয়। দেশের রাজনীতি যুক্তিতে চলে না, চলে ধান্দায়। এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই, সেটাও একটা ধান্দাই। এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? রাষ্ট্রকেই আনতে হবে। তারেক রহমান সারা দেশের মানুষের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি কি তার দলের নেতাকর্মীদের দায়িত্ব নিতে পেরেছেন? আমার মনে হয় না তিনি পেরেছেন। তিনি আসার সাথে সাথে বাংলাদেশে তিনটা খুন হয়ে গেছে। আমি তাকে দোষারোপ করছি না খুনের জন্য, কিন্তু গতকাল যেই স্থানে তাদের সেই কর্মসূচি হয়েছে 300 ফিট। 300 ফিট আপনারা যারা চেনেন ভালো কথা, যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, 300 ফিট বাংলাদেশের সর্ববৃহৎ এক্সপ্রেসওয়ে, দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের। এই 300 ফিট যে রাস্তাটা, সেটাকে আন্তর্জাতিক মানের রাস্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, স্বীকৃতি পেয়েছে। 300 ফিটের যে জায়গাটায় তারেক রহমানের জনসভা হয়েছে তার নাম কি জানেন? শেখ হাসিনা সরণি, পূর্বাচল। যদিও 5 আগস্ট পরবর্তী সেই স্থানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়ে। শেখ হাসিনা সরণির নামটাকে পরিবর্তন করে কি দেওয়া হয়েছে এই মুহূর্তে আমার জানা নাই। সেই জায়গাটা অনেক দৃষ্টিনন্দন, অনেক চমৎকার, মানে বাংলাদেশে এরকম রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর। মাওয়া এক্সপ্রেসওয়ে, যেটা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকেও কোনো অংশে কম না, পূর্বাচলের সেই 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে, সেখানে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে, ভালো কথা। যদিও সেটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়নি। তারা চাইলে যে কোনো একটা স্টেডিয়ামে করতে পারতো, সরোয়ার্দী উদ্যান ছিল সেখানে করতে পারতো। 300 ফিটের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধরনের কর্মসূচি করে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া, এটা মোটেও বিএনপির উচিত হয়নি এভাবে প্রোগ্রামটা আয়োজন করা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এখানে এভার কেয়ার হসপিটাল, যেখানে তারেক রহমানের মা ভর্তি আছেন এই মুহূর্তে, সেখানকার একটা মূল রাস্তা এই 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে। 300 ফিটে যে জায়গাটায় প্রোগ্রাম করেছে, সেই জায়গাটার প্রোগ্রাম পরবর্তী চিত্রটা আপনারা নিজেরা একটু দেখেন ভিডিওতে। এরপর আপনারাই বলেন, আপনারাই সিদ্ধান্ত দেন, আমরা যে চিল্লাপাল্লা করি, আমরা যে বলি বিএনপি একটা অসভ্যদের দল, সেটা ভুল কিনা। 300 ফিট এখন পুরা ময়লা ফিট, এই দেখো অবস্থা। 300 ফিটের অবস্থা দেখো শুধু, মানে আই হাই রে, আই হাই রে, আই রে। ওই বাস দিয়া এই বাস দিয়া মনে করো না যে হাল অবস্থা। তারপর এই যেখানে স্টেজ, এই যেখানে তোমার প্রোগ্রামটা হয়েছে, এই যে এই জায়গাটায় প্রোগ্রাম হয়েছে, এটাই স্টেজ ছিল। আরে রে, আই হাই, ওদিক দিয়া তো আরো না যে হাল অবস্থা। এরে রে, যেখানটা স্টেজ ছিল তার অপোজিটে যে ডিভাইডার গুলো ছিল রাস্তার, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। সারির মধ্যে যে গাছগুলো ছিল, প্রত্যেকটা গাছকে ভেঙে ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে। একটা দল রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে, কিন্তু রাষ্ট্রের সম্পদ কেন নষ্ট করবে? এই সম্পদ তো কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। গাছ লাগানো ছিল, দৃষ্টিনন্দন একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে দূষিত করা হলো কেন? মানে মূত্র বিসর্জন থেকে শুরু করে সবকিছু দিয়েছে রাস্তার মধ্যে বিএনপি নেতাকর্মীরা। তারা শুয়েছিল, খেয়েছে, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা, অসংখ্য পতাকা রাস্তায় ফেলে দিয়ে গেছে, যেগুলো পথচারীরা পায়ের নিচে ফেলতেছে, যেগুলো গাড়ির চাকার নিচে পড়তেছে। পুরো 300 ফিট এলাকাটাকে দূষিত করে ফেলা হয়েছে, সেখানে চলাচলের অযোগ্য বানিয়ে ফেলা হয়েছে। এমনটা কি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল? ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে পরিষ্কার কর্মসূচি তারা আয়োজন করবে। মিডিয়ার প্রেসারের জন্য 2-1টা অভিনয় করলেও করতে পারে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার কার্যক্রমের আয়োজন করা হয়েছে এবং সেটা 2-1 দিনের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বিএনপির নেতা তারেক রহমানের কি উচিত ছিল না তার নেতাকর্মীদেরকে সতর্ক করা যে একটা পাবলিক প্লেস, এখানে নোংরা করা যাবে না? একটা স্বচ্ছ পরিষ্কার এক্সপ্রেসওয়েকে রীতিমতো ভেঙে ফেলেছে একদম। গাছগুলা কি অন্যায় করেছিল? গাছগুলাকে কেন ভেঙে ফেলা হলো? কেন উপরে ফেলা হলো? আমরা বারবার বলি বিএনপি একটা অসভ্যদের দল। আমরা বারবার বলি বিএনপিতে যারা রাজনীতি করে, যারা নেতাকর্মী, এদের ম্যাক্সিমাম আপনারা দেখেন সিএনজি চালক, বাস চালক, রিক্সা চালক, এ ধরনের সবই আছে, কিন্তু এদের ম্যাক্সিমাম 2 নাম্বার। বিশেষ করে যে গাজার পুটলা বিক্রি করে না স্টেশনের চিপা বা গলিগুলাতে, এই গাজার পুটলা বিক্রেতা যারা আছে ম্যাক্সিমাম দেখবেন বিএনপি নেতাকর্মী, বিএনপির সাথে রাজনীতি করে। গত 2 দিন পূর্বে একটা সংবাদ দেখলাম, আগে ভাঙারির দোকান চালাইতো, 5 আগস্টের পর সে এখন অনেক টাকার মালিক। সে নাকি এখন ভাঙারি দোকানদারদের লিডার হয়ে গেছে। ওই অঞ্চলে যতগুলো ভাঙারি দোকান আছে প্রত্যেকটার কাছ থেকে সে চাঁদা তুলে প্রতিনিয়ত। এটাই হচ্ছে বিএনপির চরিত্র। 5 আগস্টের পর থেকে বিএনপিকে সবাই স্টেশন, ফুটপাত, রেলগেট সবকিছুর চাঁদাবাজ বলে অভিহিত করে। এটা শুধু বলে না কিন্তু, কারণ তারা সেটা করেছে। 5 আগস্টের পর
বাংলাদেশে ব্যাপক আকারে যে চাঁদাবাজি হয়েছে, মববাজি হয়েছে, প্রত্যেকটাতে নেতৃত্ব দিয়েছে বিএনপি। এই বিএনপির কাছে বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা করবে? তারেক রহমান পুরো বাংলাদেশের দায়িত্ব নিলেন, কিন্তু আদৌ তিনি তার দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিতে পেরেছেন? যদি দায়িত্ব নিতে পারতেন তাহলে তো গত 15 মাসে 150-র উপরে নিজের দলের নেতাকর্মী খুন হতো না। আভ্যন্তরীণ কোন দলের কারণে? যদি দায়িত্ব নিতে পারতেন তার দলের তৃণমূল কেন শৃঙ্খল, কেন উগ্র? বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা এত উগ্র কেন? তারা তো এখনো ক্ষমতায় আসে নাই, মক্কা অনেক দূর, বাংলাদেশে আসছেন তার মানে ক্ষমতায় চলে গেছেন, ব্যাপারটা এরকম না। যেতে পারেন, বাট সেই ক্ষমতা কতদিন দীর্ঘায়িত হবে সেটাও একটা দেখার বিষয়, ভাবার বিষয়। এগুলো একটু ভাববেন। সবসময় উচ্ছৃঙ্খল আচরণ করে কখনো রাজনৈতিক ফায়দা অর্জন করা যায় না। আপনারা গতকালকের সেই সমাবেশ সবকিছু অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন, কিন্তু এর মধ্যে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের চোখের সামনে পড়ে নাই। আপনারা কি সেটা জানেন? আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত কয়েক মিনিট পর পর প্রতি মুহূর্তের ফুটেজ ভাইরাল করা হয়েছে। প্রতি মুহূর্তে কি করতেছে সেটা বলা হয়েছে। তারেক রহমান ওয়াশরুমে কখন যাচ্ছে, জুবাইদুর রহমান কখন কি খাচ্ছে, জুবাইদুর রহমান তারেক রহমানের প্লেন আকাশের ঠিক কোন জায়গাটায় আছে, কোন এয়ার স্পেসে আছে, জেবু কি খাচ্ছে, জেবু পটি করেছে কিনা, তারেক রহমানের মেয়ে খেয়েছে কিনা, ড্রেস পরিবর্তন করেছে কিনা, এ টু জেড। অর্থাৎ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এরপর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যা যা করেছে প্রত্যেকটাই বাংলাদেশের দালাল মিডিয়া রীতিমতো দালালি করেছে, চামচামি করেছে। মানে গণমাধ্যমের একটা এথিক্স থাকে, একটা ব্যক্তিত্ব থাকে গণমাধ্যমের। যদিও গণমাধ্যমকে ব্যক্তি বলা চলে না, কিন্তু আমার মনে হলো একটা ব্যক্তিত্বপূর্ণ বিষয় থাকে যেটা গণমাধ্যম কর্মীদের মধ্যে আমরা গতকাল দেখি নাই। এত চামচামি, এত নোংরামি, বিশেষ করে যমুনা টিভি এবং কালের কণ্ঠ, এই দুইটা গণমাধ্যম মানে ইতিহাসের সব থেকে নির্লজ্জ সংবাদগুলো গতকাল প্রকাশ করেছে। জেবু কোন দেশের কি খায়, কিভাবে ঘুমায়, এগুলা কি সংবাদের হেডলাইন হতে পারে? এটা কি তারেক রহমানের সাথে চামচামি করার একটা উপলক্ষ না, নাকি প্রাণীপ্রেমী এই গণমাধ্যম কর্মীরা? কোনটা? গণমাধ্যমে তো আমরাও কাজ করি, একটা লেভেল থাকে তো ভাই। বাংলাদেশের গণমাধ্যমকে দেখলে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ হাসাহাসি করে, তারা বলে বাংলাদেশের মিডিয়াগুলো তো দালাল। যখন যেই সরকার আসে সেই সরকারের চামচামি করে, যখন সেই সরকার চলে যায় সেই সরকারের বিরোধিতা করে। এটা তো গণমাধ্যমের চরিত্র হইতে পারে না। গণমাধ্যম থাকবে স্বাধীন, নিরপেক্ষ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা প্রত্যেকটা সংবাদ প্রকাশিত হয়েছে। অতঃপর নেতা এসে দাঁড়ালেন জনতার মঞ্চে, বিমানবন্দরের সামনে পা থেকে জুতা খুলে মাটিতে হাঁটলেন, মাটির গন্ধ শুকলেন, মাটি হাতে নিলেন দীর্ঘ 17 বছর পর, বুলেট প্রুফ বাসে করে জনসভায় যোগ দিলেন, দাঁড়িয়ে বিশাল বর্জ্যকণ্ঠে ভাষণ দিলেন। প্রত্যেকটা বিষয় একদম লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভাষণ পর্যন্ত, ভাষণ দিয়ে এভার কেয়ার হসপিটালে গেছেন সেই পর্যন্ত প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা স্থিরচিত্র গণমাধ্যমে এসেছে। গণমাধ্যম কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে দালালের মতো করে প্রকাশিত করেছে। কিন্তু যখন এভার কেয়ারে ঢুকলেন, যেখানে খালেদা জিয়া ভর্তি, এভার কেয়ারে ঢুকার পর, ঢুকার পূর্ব মুহূর্তে কোনো ফুটেজ, কোনো স্থিরচিত্র অর্থাৎ ছবি গণমাধ্যমের কোনো কর্মী প্রকাশ করলো না। এটা কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দালালি করলেন, কিন্তু এভার কেয়ারে জিয়াউর রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে, সেখানে তার মায়ের সাথে কোনো ফুটেজ কেন দেখতে পাই না আমরা? কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না? কারণ বেগম জিয়া উনি আর বেঁচে নাই। এ কথা আমি অনেকবার বলেছি, আমাকে কমেন্টে যাচ্ছে তাই গালাগালি করা হয়েছে। আমি মিথ্যা বলতেছি, কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে, শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে। যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, তার কি আপডেট? আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? এটা কি আমাদের ইচ্ছা জাগে না? তারেক রহমান তাকে খাইয়ে দিচ্ছেন কিংবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কই, বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে নাই, কারণ সেই লাশটা হয়তো বা হিম ঘরে রাখা আছে। দীর্ঘদিন পর তো আসলে জানাজাটা হবে। বারবার বলেছি বিশ্বাস করেন নাই, বারবার বলেছি বিশ্বাস করেন, এখন তো বিশ্বাস হয়েছে। আমি ধরে নিলাম আপনাদের কথা, খালেদা জিয়ার কোনো কিছু হয় না, কিন্তু খালেদা জিয়ার ফুটেজ কোথায়? তিনি এভার কেয়ার থেকে বের হয়ে আবার গুলশানের বাসায় গেলেন, তখন কিন্তু আবার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তখনকার ফুটেজ, বক্তব্য, হাঁটা চলা সবকিছু দেখা যাচ্ছে। এভার কেয়ারের ওই মুহূর্তের ফুটেজগুলো কোথায়? এই ফুটেজগুলো আমরা দেখতে চাই, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা দেখতে চাই। সত্যি কথা বললেই হতে হয় ফ্যাসিস্টের দূষর, স্বৈরাচারের দূষর, এটা সেটা কত কথা, দেশে এটা করব সেটা করব। আমরা দেশে যাব, কিন্তু আমরা যখন দেশে যাব তোমাদের মতো বটেরা, তোমাদের মতো গান্ডুরা বাংলাদেশে থাকতে পারবে না, এটা মাথায় রাখবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।